কেমন আছো সবাই তোমরা? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ভালো নাই তোমরা? জি স্যার। তোমরা ভালো নাই? জি স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম তো কারো সারা শব্দ নাই। আচ্ছা, আজকে আমরা দেখব অধ্যায় 3-এর কয়েকটা উদাহরণ। অধ্যায় 3-এর সৃজনশীল শেষ হয়ে গেছিল না সব? জি স্যার। আমরা এখন অধ্যায় 3-এর কয়েকটা উদাহরণ দেখব। তবে দেখো সবাই, উদাহরণ 12। প্রথমে আমরা যেটা মার্ক করলাম সেটা হলো উদাহরণ 12। নতুনত্ব আছে অঙ্কগুলো একটু বুঝাই দিলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। বলা হয়েছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটি ক্ষেত্রফল নির্ণয় করবে। এখন রাস্তা আছে কিভাবে? আড়াআড়ি, অর্থাৎ এই একটা রাস্তা এবং এই দিক থেকে একটা রাস্তা, এই আড়াআড়ি রাস্তা। নাবিলা বুঝতে পারতেছো? জি স্যার। এখন এই আড়াআড়ি রাস্তার মধ্যে একটা কাজ আছে, খেয়াল করো। আমি কিভাবে আঁকলাম আর বইতে কিভাবে দেওয়া আছে খেয়াল করো। আমি আবার তোমাদের দেখাই। এই বইতে যেভাবে রাস্তাটা আঁকা আছে, দেখো এই মধ্যখানে কোনো সংযোগ নাই। এই মধ্যখানটা দেখো, চেহারা দেখছো মধ্যখানে? আর আমরা যদি রাস্তা আঁকি, তুমি আঁকতে পারলে তুমি সাধারণত কিরকম করবা? এরকম একটা দিবা, আবার এরকম একটা দিবা। তাতে কি প্রবলেম হয় বলতে পারো? এই জায়গাটুতে, মধ্যে যে জায়গাটুকু, এই মধ্যে জায়গাটুতে তোমার ডাবল রিপেয়ার হবে। তুমি যখন প্রথম এই রাস্তাটা করো, মনে করো পিচ ঢালাই করতেছো, এই রাস্তাটা যখন পিচ ঢালাই করবা, ঠিক আছে, তখন মধ্যের এই জায়গাটা কিন্তু পিচ ঢালা হয়ে গেছে। এখন তুমি যদি এই রাস্তার সাথে আবার পিচ ঢালা করো পুরোটা, তাহলে মধ্যের জায়গাটা কি ডাবল পিচ ঢালা হবে না? বুঝছো? জি স্যার। জি স্যার। এই জন্য দেখো, এই তোমাদের বইয়ের যে চিত্রটা আছে, বইয়ের চিত্রটা মধ্যে জায়গাটা খেয়াল করো, এখানে কোনো সংযোগ নাই। ঠিক আছে, কোনো সংযোগ নাই। চিত্রটা বুঝতে পারছো? এইটা কিন্তু বোঝার জিনিস, এখানে মূল জিনিস হলো এইটা বুঝতে হবে। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে এই যে রাস্তাটা, মনে করো যখন এইদিক গেলাম, আবার যখন এইখান থেকে আসলাম, এইখান থেকে আমাদের কি করা হয়েছে? প্রথমে এই অংশ করা হয়েছে, তারপরে এই নিচের অংশ করা হয়েছে। এই মধ্যের অংশ বাদ দেওয়া হয়েছে, কারণ মধ্যের অংশ আমরা এই পাশে রাস্তাটা করেছি, এইটার সাথে করা হয়ে গেছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। তাহলে এবার অঙ্কটা বুঝতে আশা করি সমস্যা হবে না। এখন দেখো, এখানে দুইটা রাস্তা আছে। একটা হইলো এই রাস্তাটাকে বলা হবে দৈর্ঘ্য বরাবর রাস্তা, আর এই রাস্তাটাকে বলা হবে প্রস্থ বরাবর রাস্তা। প্রস্থ, এইটা হলো বাগানের প্রস্থ না এইটা? তাহলে এই বরাবর যে রাস্তাটা সেটা প্রস্থ বরাবর রাস্তা, আর এইটা হলো বাগানের দৈর্ঘ্য। তাহলে এই বরাবর যে রাস্তাটা হবে সেটা বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তা। বুঝতে পারছো কথাগুলা? জি স্যার। এখন দেখো, আমাদের এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য হলো 40 মিটার। এই যে 40 মিটার বাগানের দৈর্ঘ্য, ঠিক এই রাস্তার দৈর্ঘ্য কিন্তু 40 মিটার। আর এই রাস্তাটা চওড়া, এখান থেকে এতটুকু, এই চওড়াটা কত? চওড়া হলো 1.5 মিটার। তাহলে রাস্তার দৈর্ঘ্য হলো আমাদের 40 মিটার, আর চওড়া হইলো 1.5 মিটার।
তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 40 গুণ দিয়ে 60 মিটার। অঙ্কিতা বুঝছো? জি স্যার। এবার আসো রাস্তার প্রস্থ বরাবর যে রাস্তা সেটাই। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এই জায়গাটা দেখো একটু ঝামেলা করা আছে। এই যে 30 মাইনাস 0.15, এটা কেন? একটু আগে যেটা বুঝাইছি সেটা মাথায় আনো। এইটুক হইলো কতটুক? সরি, এটা তো দৈর্ঘ্য বরাবর, এটা না। এই রাস্তাটা এইটুক হইলো 30, ঠিক কিনা? এই উপর থেকে এই পর্যন্ত কত? 30 না? জি স্যার। এই যে পাশে যে লেখা আছে, এই যে 30 লেখা আছে, তার মানে এই উপর থেকে এই পর্যন্ত 30। কিন্তু কথা হয়েছে আমি যখন এই দৈর্ঘ্যের রাস্তাটা করে গেছি তখন কিন্তু এইখানের মধ্যের অংশটুকু পাকা করা হয়ে গেছে, এটা বলছিলাম তোমাদের। তার মানে এখন পোস্ট রাস্তা করার সময় আমরা এতটুকু করব, তারপর আবার নিচের টুকু করবো। তার মানে এই মধ্যখানে আসলে 1.5 মিটার, এই 1.5 মিটার বাদ যাবে। এই পোস্ত বরাবর রাস্তা যখন হিসাব করব এই 1.5 মিটার বাদ যাবে। সেই জন্য দেখো 30 মাইনাস 1.5 লেখা আছে এখানে, মানে 1.5। 30 মাইনাস 1.5, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য এখন 30 মাইনাস 1.5। মোট দৈর্ঘ্য 30 ঠিকই আছে, কিন্তু পিচ ঢালা করার সময় মধ্যের অংশ বাদ দেব, এইটুকু বাদ যাবে। এই জন্য এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই এইটুকু হইলো আমাদের প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য। এবং রাস্তার চওড়া তো যথারীতি, এগুলো চওড়া কতটুকু? 1.5 মিটার করে, ঠিক আছে? এখানে চওড়া 1.5 মিটার, এখানে 1.5 মিটার, তাহলে এই দেখো রাস্তার চওড়া 1.5 মিটার। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কত হবে? এই দুটো বিয়োগ করে পেলাম 28.5, 28.5, আর এখানে আছে 1.5, মোট 42.75। তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল পেলাম 60, আর প্রস্থ বরাবর 42.75, দুটো যোগ করলে পাই 102.75। এটা হচ্ছে রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল। কমপ্লিট অঙ্ক। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। নো স্যার। ওকে, তাহলে আমরা যাবো নেক্সট অঙ্কে। তোমাদের হাতে খাতা কলম আছে? জি স্যার আছে। আমি একটু কথা বলবো, এগুলো লিখে নাও। নেক্সট অঙ্কটা বইতে যা আছে সেটা আমি করব না, আমি একটু আমার মতো করে করবো। আচ্ছা স্যার বলুন। কথা কলম রেডি সবার? এই অঙ্কটা বইয়ের ভিতরে আছে, জাস্ট একটা লাইন একটু ডিফারেন্স, বাকি অঙ্কটা বইয়ের ভিতরে আছে। আমি সেরকম করে বইয়ের মধ্যে যেরকম অঙ্কটা তোমাদের করিয়েছি এখানে সেরকম করব, ঠিক আছে? দেখো এই অঙ্কটার কথা বলতেছি আমি। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরার প্রস্থ কত? মনে পড়ে একটা অঙ্ক করছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তো ওইখানে ডিফারেন্সটা কি? ওইখানে বলা হয়েছিল যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে এইখানে এই 6,000 আর 7,500 বিয়োগ করলে কত হয়? 1,500 না? এই বিয়োগফলটা এখানে দেওয়া ছিল, বলা হয়েছিল যদি কামরাটির প্রস্থ 4 মিটার কম হয় তাহলে 1,500 টাকা খরচ কম হতো। বুঝতে পারছো? আর এখানে বলা হয়েছে যে পুরা কামরার জন্য খরচ হয় 7,500, 4 মিটার প্রস্থ কম হইলে তখন খরচ হয় 6,000। তাহলে তোমরা বলতে পারো 4 মিটার প্রস্থের জন্য খরচ কত হয়? 4 মিটার প্রস্থের জন্য খরচ কত হয় বলতে পারো? পুরা কামরার জন্য খরচ হয় 7,500, 4 মিটার প্রস্থ কম হইলে খরচ হয় 6,000। তাহলে 4 মিটার প্রস্থের জন্য খরচ কত? বুদ্ধি নাই মাথায়? স্যার 1500 টাকা। হ্যাঁ, আমি তো বলেই দিছি 1500 টাকা। এখন তোমাদের প্রথম লাইনটা লেখো, 4 মিটার প্রস্থের জন্য খরচ হয় 7,500 বিয়োগ 6,000 সমান 1500 টাকা। 4 মিটার প্রস্থের জন্য খরচ হয়, কম দরকার নাই। 4 মিটার প্রস্থের জন্য খরচ হয়, নাবিলা কি লিখছো? স্যার লিখছি 4 মিটার প্রস্থের জন্য খরচ হয় 7,500 বিয়োগ 6,000 টাকা সমান সমান 1500 টাকা। গুড। পরের লাইন লেখো, এখন 1500 টাকা খরচ হয় 4 মিটার প্রস্থের জন্য। 1500 টাকা খরচ হয় 4 মিটার প্রস্থের জন্য।
অঙ্কিতা লিখছো? জি স্যার। এবার লেখো 1 টাকা খরচ হয় কত মিটার প্রস্তুতের জন্য হবে? 4/1500। এবার লিখবা 7500 টাকা খরচ হয়, এবার বইয়ের অঙ্কটাই। কত আসছে বের করে ফেলো। কত আসছে? বুঝতে কোনো প্রবলেম আছে নাকি? নো স্যার। অ্যান্সার আসছে? স্যার 20 আসে। হ্যাঁ, এটাই অ্যান্সার। আমি বইয়েরটা মতো করলাম, এখানে অনেক পেছাই করছে, এটা দরকার নেই। অঙ্কিতা কমপ্লিট? জি স্যার। এবার দেখো 14 নম্বর। আমি বুঝিয়ে দেবো, তোমরা একটু খেয়াল করলে হবে। করার তো এখানে আছি। অবশ্যই অঙ্ক তোমরা ইয়েতে কোন এটা তোমরা পারবা, করাবো না। এটা তোমাদের ওই যে সৃজনশীল করাইলে আমরা শেষে অডিটোরিয়ামের দেয়ালের আয়তন নির্ণয় করছো, মনে আছে? জি স্যার। জি স্যার। সেই অঙ্ক 15 সেই অঙ্ক তোমরা করবে। আমি এটা করলাম তো, ওইটার সাথে মিলেই করে নিও। এই যে নির্ণয় ঘনফলে আয়তন নির্ণয় করছে, একই জিনিস। আমি 15 দেখাবো। একটি ঘরে 3টি দরজা 6টি জানলা আছে। আমি বুঝাই দিচ্ছি, এত বুঝে নিতে পারলে হবে, নিজেরা করে নিবা। খেয়াল করো, বই তো ওরকমই করা আছে, আমি বুঝাই দিচ্ছি আমার মতো করে। 3টি দরজা 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া। এখানে আমরা থেমে যাই। একটা দরজা লম্বা কতটুকু? লম্বা মানে দৈর্ঘ্য কয় মিটার? কথা বলতে হবে, মাইক্রোফোন অন রাখো। একটা 2 দরজা মিটার। 2 মিটার। দরজার চওড়া কতটুকু? চওড়া মানে প্রস্থ। 1.25 মিটার। গুড। তাহলে একটা দরজা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি আমরা? স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ। গুড। অঙ্কিতে বুঝছো? জি স্যার। তাহলে এখানে দরজা আছে কয়টা? 3টা। তাহলে অঙ্কিতে বলো তো 3টে দরজা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? কথা না বললে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ বলো। শুনেন স্যার। স্যার আগে হলো একটা দরজার ক্ষেত্রফল বের করতে কি 3 দিয়ে গুণ করে দিব? গুড, এই তো বুঝছো। ধন্যবাদ। এবার আসো জানলা। দরজার কাজ শেষ আমার। 3টে দরজার ক্ষেত্রফল বের করতে পারবো আমরা? জি স্যার। আসো এবার জানলায়। জানলার দৈর্ঘ্য হলো 1.2 গজ আর চওড়া হইলো 1 মিটার। এই জানলার ক্ষেত্রফল বের করা যাবে? জি স্যার। স্যার এটা যদি 6 দিয়ে গুণ দিই তাহলে কি বের হবে? 6টা জানলার ক্ষেত্রফল। গুড। এইবার যদি 3টে দরজার ক্ষেত্রফল আর 6টা জানলার ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমার মোট কতটুকু কাট লাগবে বের হয়ে যাবে না? জি স্যার। 2 ক্ষেত্রফল যোগ করবা, 3টে জানলা প্লাস 6টা, সরি 3টে দরজা প্লাস 6টা জানালা যোগ করলে আমরা মোট কতটুকু কাট লাগবে পেয়ে গেলাম। আর সেইবারে তোমার যে তক্তা আছে, তক্তা বোঝো? কাঠের টুকরা। হ্যাঁ, কাঠের যে তোমার আর রুমের দরজা দিয়ে তাকালে বোঝো, দরজাটা যা দিয়ে তৈরি করা হয়েছে এগুলো তক্তা বলে, কাঠের তক্তা। তো এই তক্তা, একটা তক্তার দৈর্ঘ্য কত বলছে? 5 মিটার। 5 মিটার। আর হ্যাঁ, প্রস্থ মানে চওড়া। চওড়া বলতে এখানে পুরুত্বটাকে বুঝেছি মনে হয়। লম্বা 0.60 মিটার, 5 মিটার না, ঠিক আছে। প্রস্থ চওড়া 0.60 মিটার। এই দুটো গুণ করলে একটা তক্তার ক্ষেত্রফল বের হবে না? জি স্যার। জি স্যার। আর একটা তক্তার ক্ষেত্রফল যদি আগে টোটাল ক্ষেত্রফলকে ভাগ দিই কি বের হবে? কয়টা তক্তা লাগবে বের হবে না? জি স্যার।
এবং সেইটাই তোমাদের অ্যান্সার। এই যে নির্ণয় তক্তা 5টা, ঠিক আছে। 16 নম্বরটা তোমরা 16 পুরোটাই করা হয়েছে, বই বিদ্যা অঙ্ক করেছি, ওর সাথে হুবহু মিল আছে। 16 কমপ্লিট, তার মানে এখানে কোনো প্রবলেম নাই আছে। না স্যার। No, sir. এখন আমরা যাব 7ম অধ্যায়। সবাই বের করো 7ম অধ্যায়, খাতা কলম হাতে নাও। জি স্যার, বের করছি। বের করছো? এখানে যা আছে তোমরা পড়ে নিও, ঠিক আছে, সব পড়বা। আমি যা পড়াবো এটা খাতা কলম সব নোট করবা, নোট করে তার সাথে মিলাই এই অধ্যায়টা পুরো পড়বা, ঠিক আছে। এই অধ্যায় সম্পর্কে কয়েকটা কথা শোনো। 1 নম্বর কথা, এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসবে না, সৃজনশীল আসবে না, আসবে কি নৈর্ব্যক্তিক আসবে এই অধ্যায় থেকে, মাস্ট। এই যদি পরীক্ষা নৈর্ব্যক্তিক ভিত্তিতে, মানে এই অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক বেশি দেবে তোমাকে। এবং এসএসসি তে সরি জেএসসি তে তোমার এই অধ্যায় থেকে কি আসবে, নৈর্ব্যক্তিক আসবে। বুঝা গেল? নাম্বার 1। নাম্বার 2, ক্লাস 9 যদি ওঠো, প্রথম যে অধ্যায়টা পাবে জেনারেল ম্যাথের, না প্রথমটা দ্বিতীয় অধ্যায়টা, প্রথম অধ্যায় অন্য অঙ্ক, দ্বিতীয় অধ্যায়টা এই সেট। এখানে হলো সূচনা, ঠিক আছে, আর বিশদ বর্ণনা হয়েছে তোমার 9-এ, সেট প্রথম দ্বিতীয় অধ্যায়। এবার যদি তুমি সায়েন্স নাও, হায়ার ম্যাথের প্রথম অধ্যায় আবার সেট। তার মানে এটা গুরুত্ব অনেক 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 বেশি, বুঝতে পারছো? তার মানে এখান থেকে তুমি যদি খুব সহজে শেখো, তাহলে এটা শিখতে কোনো কষ্টই হবে না, একদম ইজি। সেট কিন্তু খুব সহজ জিনিস, জাস্ট তোমাকে একটু চোখ কান খোলা রাখলেই হবে। ওকে, আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাবো, তোমরা সেভাবে মাথায় রাখবা। এবং সেটের কতগুলো প্রতীক আছে, মূলত আজকে আমি প্রতীকগুলো শেখাবো। এই প্রতীকগুলো দ্বারা কি বোঝাচ্ছে, প্রতীকগুলোর ব্যবহার কি, সেই জিনিসগুলো আমি শিখাবো তোমাদের। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখো। প্রথমে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন এটা দরকার নেই পড়ার, এটা গণিতবিদ জর্জ ক্যান্টর, এই যে ক্যান্টর, ইনি সেট সম্পর্কে আলোচনা করেন 1845 থেকে 1918, ঠিক আছে, ইনি ধারণা দেন। তার ব্যাখ্যা গণিত শাস্ত্রের সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে পরিচিত। এর দাগাই রাখো, মুখস্থ করবা। এবার আসি আমাদের কাজে, এতটুকু বুঝছো? Yes, sir. এবার আমাদের কাজে আসি আমরা। স্যার এখনো কি অফলাইনে করাবেন? হুম, এখনো কি অফলাইনে করাবেন? করাচ্ছি, দেখি আরো একটা ক্লাস নেব 1 তারিখে আগ পর্যন্ত, দেখি নিতে থাকি যতদিন পারা যায়, ঠিক আছে। প্রথমে আসি ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল হাতের ইউ আছে না, এইটা সেটে একটা অর্থ বহন করে। আমার লিখে দিতে হবে, এখানে আসতেছে না ভালো। আমি যেভাবে লিখি তোমরা সেভাবে লিখবা। ক্যাপিটাল ইউ, একটু কালিটাকে নিয়ে নেই। আমরা ডিস্টার্ব করতেছি। যেটা বলতেছিলাম, প্রথমে আমরা ক্যাপিটাল ইউ লিখবো এবং উপরে এরকম মাত্রা দিতে হবে ইউ এর। ক্যাপিটাল ইউ এরকম মাত্রা দেয় না,
দেয়? জি স্যার। ক্যাপিটাল ইউতে এরকম মাত্রা দেয়। আমার এটা কিন্তু সুন্দর না, তোমরা কিন্তু আমার মতো লিখবে না, আমার সাথে ভালো লাগার চেষ্টা করবে, পারবে না? জি স্যার। তাহলে ক্যাপিটাল ইউ এটাকে বলা হয় সার্বিক সেট। কি বলা হয়? ক্যাপিটাল ইউটাকে সার্বিক সেট। আরেকবার লিখে দিচ্ছি, এইবার লেখাটা ঠিক হবে আমার। এই এবার পছন্দ হয়েছে? এটা হলো হাইপেন দিয়ে সামনে লিখে দাও, এটা কি সার্বিক সেট, বাংলায় লিখবা সার্বিক। এইগুলো আমি মুখে বলবো, এগুলো খুব একটা আমি লিখবো না, লিখতে আমার সময় লাগবে, ঠিক আছে? সার্বিক সেট মুখে বলবো, তোমরা সাথে সাথে লিখে নেবা সার্বিক সেট। এখন এইটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল সামনে আনবো, সেটা হচ্ছে মনে করো তোমাদের বাসায় ডিনার সেট আছে না? জি স্যার। ডিনার সেটটাও একটা সেট। সেট বলতে আসলে কি বোঝায়? আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, গুচ্ছাকারে কতগুলো জিনিস আছে দৈনন্দিন জীবনে, সেগুলোকে সেট বোঝায়, ঠিক আছে? এর মধ্যে ডিনার সেট বলতে পারো, তারপর বলতে পারো তোমাদের বই, এক সেট বই বলতে পারো, তোমাদের এক সেট পেন্সিল বলতে পারো, ঠিক আছে? তোমাদের এক সেট ড্রেস বলতে পারো, এক সেট ক্রিকেট খেলার সামগ্রী বলতে পারো, ঠিক আছে? এগুলা সেট বলা হয়। অর্থাৎ একই জাতীয় জিনিস কতগুলা জিনিস যদি একই জাতীয় হয়, সেগুলোকে একত্রে বলা হয় সেট। মনে থাকবে? জি স্যার। তাহলে এই সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল ইউ দ্বারা। এবং এই মাত্রা দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই মাত্রা দুইটা উপরে থাকতে হবে। এটা না দিলে কিন্তু অন্য জিনিস মিন করবে, একটু পরে বুঝতে পারবা এটা। তাহলে কি হলো, এটাকে কি নাম দেব? সার্বিক সেট। ইংলিশে যদি বলো কি বলবা? ইউনিভার্সাল সেট। লিখে নাও, UNIVERSAL। আমার লিখতে সময় লাগবে। ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট পেয়েছো? বাংলায় সার্বিক সেট, ইংলিশে ইউনিভার্সাল সেট। ওকে, লেখা হয়েছে? জি স্যার। এবার আসো, এই ইউটাকেই আমি কতগুলো প্রতীক শিখে নি আগে, আমি আবার একটা ইউ লিখবো এই, কিন্তু আমি উপরে মাত্রা দেব না, ঠিক আছে? তখন এটাকে বলা হবে ইউনিয়ন। ইংলিশে বলা হবে ইউনিয়ন। বাংলায় বলা হবে, বাংলা তোমরা লিখে নাও, সংযোগ। ইউনিয়ন বাংলায় কি বলা হবে? সংযোগ। সংযোগ বাংলা লিখে নাও সংযোগ। এবার তার সামনে একটা হাইফেন দিয়ে লিখে নাও, এর কাজ হবে লসাগুর মতো। লসাগু, লসাগু লিখে নাও। লেখা হয়েছে? জি স্যার। এবার যদি এটাকে উল্টাই দাও, এইভাবে উল্টাই লেখো, মনে কর ঝড়ে আইসারে উল্টাই ফেলাইছে, ঠিক আছে? তখন একে আমরা বললো ইন্টারসেকশন। ইন্টারসেকশন বাংলায় বলবা সেট। সেট, ছয় একার দ, সেট সেট। বাংলায় বলবা সেট সেট, কাজ হবে গসাগুর মতো। সেট, ছয় একার দ, সেট সেট, কাজ হবে গসাগুর মতো। লিখে রাখো, গসাগুর মতো।
একই প্রতীক কিন্তু দেখো ভিন্ন ভিন্ন অর্থ মিন করতেছে। দেখা হয়েছে? জি স্যার। দেখা হলে একটু বলবা। এবারে যদি এটাকে শর্টকাট আমার এরকম ঘুরাই দাও, এরকম হয়, তখন এটাকে কি বলবা? তখন এটাকে বলবা সাবসেট। সাবসেট অর্থাৎ উপসেট, বাংলা লেখা উপসেট। লেখা শেষ স্যার। ওকে, আর একটা দেখো এই একই রকম জিনিস, এইটার নিচে যেটা সমান চিহ্ন দাও, তাহলে এটাও সাবসেট। এই একই জিনিস, এটা অর্থ এই সাবসেট, লিখে নাও সাবসেট। তার দুইটা সাবসেট কেন? একটু উদাহরণটা তাহলে এখন বুঝো। প্রথমে যে এই সেটটা সার্বিক সেট, এইটা হচ্ছে তোমার যে ডিনার সেটটার কথা বলছিলাম আমি, সেই ডিনার সেট। ডিনার সেট যদি তুমি মার্কেট থেকে কিনে আনো, তাহলে তোমাকে একটা কার্টুন ভরে দেবে না, সব বাইরে দেবে সুন্দর করে কার্টুন ভরে। ডিনার সেটের মধ্যে কি কি থাকবে বলো তো দেখি? প্লেট, ফ্রিজ, অঙ্কিতা বলো দুই একটা। স্যার বাটি, হ্যাঁ, চামচ থাকবে, কাপ থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তুমি বাসায় আনলা একটা ডিনার সেট, আইনা মনে করো 64 পিসের ডিনার সেট আনলা, বিশাল এক সেট 64 পিসের, ঠিক আছে? থাকে না 32 পিস, 52 পিস, 64 পিস, এরকম থাকে না ডিনার সেট? জি স্যার। বড়টাই আনলাম কিনে, মনে করো তোমাদের বিয়ে আমি উপহার দিলাম একটা ডিনার সেট, বড় সড়ো, ঠিক আছে? বাসায় আনার পরে তোমার ডাইনিং রুমে এটাকে খুলে রাখলা। কিরকম রাখবা? প্রথম কার্টুনটাকে সুন্দর করে খুলবা, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু সেট বোঝা হয়ে যাবে। কার্টুনটাকে সুন্দর করে খুলবা, খুলে কার্টুনটা কি করবা? কার্টুনটারে ফেলাই দেওয়া যাবে না, কার্টুনটারে পাশে সুন্দর করে রেখে দেওয়া। ওকে, এবারে কার্টুনটা থেকে প্রথমে 12 পিস ফুল প্লেট বের করে এক জায়গায় রাখবা, 12 পিস হাফ প্লেট এক জায়গায় রাখবা, 12টা কাপ এক জায়গায়, 12টা প্লিস এক জায়গায়, 12টা চামিচ এক জায়গায়, আরো যে সমস্ত জিনিস থাকলো আলাদা আলাদা এরকম করে রাখে, পারবো না রাখতে? জি স্যার। এখন এই জিনিসগুলোকে নাম দেওয়া, মনে করো ফুল প্লেট গুলোর নাম দিলা এ সেট, হাফ প্লেট গুলোর নাম দিলা বি সেট, কাপ গুলোকে নাম দিলা সি সেট, সি ফর কাপ, ঠিক আছে? আবার বল গুলোর নাম দিলা মনে করো ডি সেট, এরকম কতগুলো নাম দিলা। এই যে আমি নাম দিলাম ছোট ছোট, মানে একটা পুরো সেট থেকে ভেঙে আবার আর একটা সেট, যেমন ফুল প্লেটের কিন্তু আবার ফুল প্লেট কয়টা? 12টা, তা 12টার একটা সেট বলা যায় না? এক সেট ফুল প্লেট বলা যায় না? জি স্যার। জি স্যার। টোটালটা তো ডিনার সেট ছিল, মনে আছে তোমার মাথায়? টোটালটা কি ছিল? এক সেট, একটা ডিনার সেট, ঠিক কিনা? একটা ডিনার সেট, তার মধ্যে থেকে কিন্তু এখন আর অনেকগুলো সেট বেরোচ্ছে, ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে এই যে ছোট ছোট সেট গুলো বেরোচ্ছে, এর মধ্যে কি কি আসছে? প্লেট আসতেছে, হাফ প্লেট আসতেছে, কাপ আসতেছে, তাই না? চামিচ আসতেছে। এই যে সেট গুলো বলতেছে, এগুলোকে বলা হয় সাবসেট। ওকে, এগুলোকে বলা হয় সাবসেট। এখন তুমি বাজার থেকে এই যে প্রথম সার্বিক সেটটা এইটা কিনে আনলা, কার্টুন ভর্তি করে আইনা তোমার বাসার ফ্লোরে সব বিছিয়ে বিছিয়ে দেখলা যে দোকানদার সব ঠিকঠাক মতো দিয়েছে কিনা, ঠিক আছে? এসে দেখো যে সব ঠিকঠাক মতো দিছে, ঠিক আছে? তাহলে সেইটাকে আমরা প্রকাশ করি এই নিচে এটা দিয়ে, এই সাবসেট দিয়ে, মানে সাবসেট প্লাস ইকুয়াল চিহ্ন একটা হবে, সাবসেট প্লাস নিচের টান আছে ইকুয়াল, মানে এটা সমান এই মূল সেটের
যা যা আছে এইখানে এই সেটটায় সব আছে, বুঝতে পারছো? মূল সেটে যা আছে ওই সেটেও সব আছে। লাইন কাটতে গেলে আবার ঢুকো সবাই, ঠিক আছে? তাহলে আমার কথাটা বুঝছো? এই মূল সেটে যা আছে এই সাবসেটটায় সবই আছে। ক্লিয়ার? তাহলে Yes, sir. তাহলে এই সাবসেটটা কি? এই উপর আরেকটা সাবসেট লিখলাম, এইটা কি? এই সাবসেটটা হলো ওই যে আলাদা আলাদা এ সেট, বি সেট, সি সেট আছে না, সেইগুলো হইলো এইটা। এইটা একটা একটা এ সেটকে তুমি সাবসেট বলবা, একটা বি সেটকে সাবসেট বলবা, সি সেটকে সাবসেট বলবা, ঠিক আছে? প্রত্যেকটা উপসেট, বাংলা হলে উপসেট। বাট এইটা যখন বলবো নিচেরটা, তখন তুমি একটা জিনিস অতিরিক্ত, এরা উপসেট, এটাও একটা উপসেট, কিন্তু এখান থেকে তুমি একটা ধারণা অতিরিক্ত পাবা, সেটা হচ্ছে যে এই মূল সেটে যা আছে এই উপসেটের মধ্যে সব আছে। বুঝতে পারছো এটা? জি, স্যার। কিন্তু এইটা দ্বারা কি বুঝবা, এই উপরে এই সাবসেটটা দ্বারা কি বুঝবা, এটা দ্বারা বুঝবা যে একটা একটা যে আলাদা আলাদা, আমি সব আলাদা আলাদা করতে পেরেছি, ঠিক আছে? এই আলাদা আলাদা করলাম, আলাদা আলাদা নাম দিলাম, সেইটা বুঝাইতে হলো এইটা। এবং নাম দিয়ে দেখুন সব ঠিক আছে, তাহলে এইটা নিচেরটা। এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি, স্যার। এইবার আমরা যাব আর কয়েকটা প্রতীক। সেটা হলো আমি দেখাইলাম সাবসেট, তাই না? এখন যদি মনে করো তুমি এই ডিনার সেটটা কিনে আনার সময় তোমার ভাইয়ের জন্য 5টা বল কিনে নিয়েছো, এবং সেটাও তোমার ওই ফ্লোরে ডিনার সেটের পাশে রাখা আছে। তাহলে ওই বল কয়টা যদি কেউ যদি আসে দেখে যে তুই বাজার থেকে ডিনার সেট কিনে নিয়ে আসছো, ঠিক আছে? এখন তুমি তারে কি বলবে, বল কয়টা কি ডিনার সেটের অংশ? না। অংশ না, কিন্তু সেগুলো কিন্তু রাখা আছে ডিনার সেটের পাশে। কেন? তুমি মার্কেট থেকে কেবল আসছো, এসে সব সাজাই গাজাই সামনে রাখছো, তাই না? বল কাটা কি ফেলাই দেবো, দূরে রাখবো কোথাও, বল কাটার পাশে রেখে দিছো না? আরেকজন তোমার বান্ধবী আঙ্কিতে গেছে তোমার বাসায় দেখতে, দেখাইলো যে তোমার আমরা একটা ডিনার সেট আনছি, আর ওই বল দেখে বলবে যে ডিনার সেটের সাথে কি বল পাওয়া যায় নাকি? না, তুমি বলবা যে না, এটা মধ্যে ডিনার সেট ছিল না, আলাদা কিনছো তুমি, ঠিক না? তাহলে এইটা যদি অঙ্কিতাকে তুমি ভাষায় সেটের ভাষায় বলো, তাহলে এরকম দিয়া এই সাবসেট নয়, নট সাবসেট। বুঝতে পারছো? তাহলে তোমার ওই বল কাটা এটার সদস্য নয়, মূল সেটের সদস্য নয়। কি হবে? নট সাবসেট, উপসেট নয়। ক্লিয়ার? ইয়েস, স্যার। আবার যদি মনে করো দোকানদার 64 পিসের ডিনার সেট দিয়েছে, ওনার মিস্টেক হতে পারে না? যে দেখা যায় কিছু জিনিস রয়ে গেছে, 2টা প্লেট ভুলে সে দেয় নাই, হতে পারে না? তখন হবে এইটা, এটাও নট সাবসেট। একই, সরি না, নট সাবসেট না। এটা হইলো যে ওই যে এটা এই দাগটা না থাকলে, অর্থাৎ এইটা দিয়ে কি বুঝেছিলাম, সার্বিক সেটের সমান বুঝেছিলাম না? জি, স্যার। আর এইটা দিয়ে বুঝাবে সার্বিক সেটের সমান না। নট দিয়ে দেওয়া হলে সার্বিক সেটের সমান না, মানে কোনো কিছু মিসিং আছে, সার্বিক সেটে যা আছে এখানে সব নাই, কোনো একটা মিসিং হয়েছে। এটা বুঝাইতে হয়, তখন তুমি কি দিয়ে বুঝাবা? এরকম এইটা দিয়ে বুঝাবা, যে কোনো একটা মিসিং হয়েছে সেটা বোঝানোর জন্য এইটা দিয়ে বুঝাবা। বুঝতে পারছো এবার? ইয়েস, স্যার। এইবার আসো একটা এর মতো যদি লিখি এরকম, মধ্যে টান দে, এই এটাকে বলা হবে এলিমেন্ট। কি বলা হবে? এলিমেন্ট। এলিমেন্ট বাংলা হবে সদস্য। ওই যে এ বি সি সেট নাম দিয়েছিলাম না, এরা কার সদস্য? এরা সার্বিক সেটের সদস্য। এটা বুঝাইতে এলিমেন্ট, এটা বুঝাইতে এলিমেন্ট, এরা সবাই সার্বিক সেটের সদস্য। ক্লিয়ার? জি স্যার। জি, আর স্যার।
আর যদি আমরা এরকম একটা লিখে লিখলাম, লিখে এরকম কাটা দিয়ে দিলাম, এটা হবে নট এলিমেন্ট। লিখে রাখেন নট এলিমেন্ট মানে সদস্য নয়। নট এলিমেন্ট মানে সদস্য নয়। স্যার তাহলে ওই বলগুলো নট এলিমেন্টের মধ্যে পড়ে না? বলগুলো নট এলিমেন্টের মধ্যে, হ্যাঁ পরে পরে অঙ্ক করার সময় বুঝতে পারবো। ঠিক বলছো, নট এলিমেন্টের মধ্যে পড়ে। এটা মূল সেটের সদস্য না। ঠিক আছে, গেল এই প্রতীকগুলা। এরপরে আর কিছু প্রতীক দেখি আমরা। মনে করো দেওয়া আছে এ, ক্যাপিটাল এ দেওয়া আছে। মনে করো এখানে এটা সবসময় এ থাকবে না, অন্য অক্ষর ব্যবহার করা হতে পারে। এ এর একটা ড্যাশ চিহ্ন থাকবে, তারপর বি। এদের বুঝাবে এ সেটে আছে বি সেটে নাই এমন সদস্য। আগে লিখে নাও, এটা লিখে নাও আগে। এটা লিখে সামনে লেখো এ সেটে আছে বি সেটে নাই। বাট এই এ বি সবসময় এ বি থাকবে না, এখানে এক্স ওয়াই হতে পারে, অন্যান্য যে কোনো অক্ষর হতে পারে। আমি এ দিয়ে বুঝিয়ে দিলাম। লিখে নাও এ সেটে আছে বি সেটে নাই। স্যার লিখছি। ওকে, অর্থাৎ মনে করো যে তুমি কিছু বল কিনে আনছো। ওকে, 2 বক্স বল কিনছো। এক বক্সের মধ্যে আছে লাল, নীল, সবুজ, হলুদ এরকম বল আছে। আর একটা বক্সে আছে মনে করো লাল আর নীল, অন্যগুলো নাই। যেটা আছে লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, এটা মনে করো এ সেট। আর বি সেটে আছে লাল আর নীল। তাহলে বি সেটে কি আর এ সেট আর বি সেটে কি সমান সংখ্যক বল আছে? মানে না। নাই, কারণ এখানে এ সেটে অনেকগুলো কালার আছে। এটা বুঝাই দে, এ সেটে আছে বি সেটে নাই। তাহলে এ সেটে আছে বি সেটে নাই কি? এই যে আমি লাল, নীল, সবুজ, হলুদ, কমলা কত কিছু বললাম, এগুলা মাইনাস হবে লাল আর নীল, বাদ দিতে থাকে হলুদ, সবুজ, কমলা। এইটা বুঝাইতে এতে আছে বিতে নাই। ক্লিয়ার সবাই? এবার যদি দেওয়া থাকে এ লেখা, উপরে একটা এরকম ড্যাশ থাকবে মাথার উপরে, এই ড্যাশ, অথবা এ লেখা উপরে একটা ছোট্ট করে সি দেওয়া থাকবে, সি ছোট করে, এটা বলা হবে এ প্রাইম। এ প্রাইম। এখন কথা হচ্ছে এখানে এ সবসময় থাকবে না, এখানে অন্য যে কোনো জিনিসও থাকতে পারে। পি আর আই এম ই, প্রাইম, এ প্রাইম এরকম দেওয়া যদি থাকে, এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা তোমার বুঝাবে ওই যে ক্যাপিটাল ইউ মাইনাস এ, এটা বুঝাবে। ক্যাপিটাল ইউ এর মাত্রা আছে, এটা কিন্তু মাত্রা পড়ে না, এর মাত্রা হবে এখানে মাত্রা হবে, মানে সার্বিক সেট মাইনাস এ। ঠিক আছে, সার্বিক সেট থেকে যদি ইউ মাইনাস করো, সার্বিক সেট থেকে যদি এ মাইনাস করো, তাহলে যেটা থাকবে সেটা হবে এ প্রাইম। এই এ প্রাইম লিখে তারপর লেখো, ব্র্যাকেটে লিখে রাখো সার্বিক সেট মাইনাস এ। স্যার লিখছি। লিখছো? এইবার আছে, আমি যেমন এটা শিখাইলাম যে সার্বিক সেট শিখাইলাম তোমাদের, তাই না? সার্বিক সেটটা কি দ্বারা প্রকাশ করলাম? ক্যাপিটাল ইউ। ক্যাপিটাল ইউ দ্বারা। আবার কখনো দেখো এন দেওয়া আছে, ক্যাপিটাল এন দেওয়া আছে। ঠিক আছে, ক্যাপিটাল এন দ্বারা বোঝাবে স্বাভাবিক সংখ্যার সেট। ক্যাপিটাল এন থাকলে এটা লিখে নাও, লেখাটা সুন্দর হয় না আমার। ক্যাপিটাল এন সুন্দর আছে, সুন্দর